আমরা যেটা চ্যাপ্টার 8 এর কিছু প্রবলেম করতে চাচ্ছিলাম। আমরা চ্যাপ্টার 8 এ তোমরা জানো যে রিঅ্যাক্টিভ সিস্টেম নিয়ে আমরা আলাপ করছিলাম। সো রিঅ্যাক্টিভ সিস্টেমের মধ্যে মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা ছিল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে ফ্রি এনার্জিকে রিলেট করেছিলাম। এক নম্বর স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জির সাথে রিলেট করেছিলাম, আরেকটা ছিল যে ইন অ্যাকচুয়াল কেস ফ্রি এনার্জি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন ডেল্টা জি এর সাথে রিলেট করেছিলাম। তো এটা থেকে আমরা একটা রিঅ্যাকশন হবে কি হবে না, হলে পরে কত দূরত্ব হবে, সেই ধরনের ডিসিশন রিলেটেড কিছু প্রবলেমস আমরা কয়েকটা আলাপ করেছিলাম। আজকে আমরা সিমিলার কিছু প্রবলেম গুলো নিয়ে দেখব। সো এখানে একটা এক্সাম্পল আছে, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম constant and equilibrium partial pressure of oxygen for the reaction at 1000 K. So এখানে ম্যাগনেসিয়াম ডিকম্পোজ করছে, ডিকম্পোজ করে লিকুইড ম্যাগনেসিয়াম ফর্ম করছে এবং গ্যাস ফর্ম করছে, অক্সিজেন গ্যাস, এবং তার ডেল্টা জি নট with respect to temperature দেওয়া আছে। And finally আরেকটা কোশ্চেন বলেছে, also predict the possibility of decomposing a pure magnesia crucible under a vacuum of 0.01 atmosphere at that temperature. So 0.01 atmosphere এ যদি আমি একটা ম্যাগনেসিয়াম ক্রুসিবল রাখি তাহলে এটা ডিকম্পোজ করবে না, অথবা সোজা ভাষায় যদি বলি যে এই রিঅ্যাকশন যেটা দেওয়া আছে সেই রিঅ্যাকশনটা সামনের দিকে যাবে কিনা, যাতে ম্যাগনেসিয়াম অক্সাইড ভেঙে যায়। তো এই হলো আমাদের কোশ্চেনটা। তার জন্য আমাদের প্রথম কাজ হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করা, এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার জন্য আমরা নরমাল যে ফর্মুলা জানি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K is equal to exponential of with a minus delta Z naught by RT. So this is our equilibrium constant reaction. So delta G naught আগে আমরা বের করি at এটা হলো 1000 K, so 1000 K তে যদি বের করি জাস্ট ফর্মুলার মধ্যে টেম্পারেচারটা বসিয়ে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে আমরা পাই হলো 117680, এই ছিল ক্যালোরি পার মোল। সো জাস্ট এই ফর্মুলার মধ্যে আমরা টেম্পারেচার ভ্যালু বসিয়ে এটা পেলাম। তো কে ভ্যালুটা আসে হলো এক্সপোনেনশিয়াল অফ, এটা মাইনাস হবে 117860 ক্যালোরি পার মোল, আর নিচে আসছে হলো 1.987 ক্যালোরি মোল কে ইনটু টেম্পারেচার হলো 1000 কে। সো এখান থেকে আমাদের কে ভ্যালুটা আসছে হলো 1.90 ইনটু 10 টু দি পাওয়ার -26। এখন এই কে ফ্রম দিস ইকুয়েশন আমরা যেটা পেতে পারি সেটা হলো পার্শিয়াল প্রেসার অফ আমি ম্যাগনেসিয়ামটা লিখি, liquid magnesium, so consider activity of magnesium multiplied by partial pressure of oxygen half, নিচে হলো activity of magnesium oxide. So আমরা magnesium oxide কে যদি পিওর ধরি এবং magnesium কে যদি পিওর ধরি, এটা approximately partial pressure of oxygen এর √/, হিসেবে মেজার করতে পারি, এবং which is equal to 1.90 into 10 to the power -26. So এখান থেকে আমরা partial pressure of oxygen পাই 3.61 into 3.61 10 to the power -52 atmosphere. So এই হলো আমাদের প্রথম যে পার্টটা, সেটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করলাম and ইকুইলিব্রিয়াম partial pressure of oxygen বের করা হবে। এরপরে যেটা বলেছে সেটা হলো যে ডিকম্পোজ করবে কিনা সেটা বোঝার জন্য। সো আমরা, এবং এখানে বলা হয়েছিল ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয়েছিল হলো ভ্যাকুয়াম is equal to 0.01 atmosphere। এখন আমরা জানি এয়ার কন্টেন্টস 21% অক্সিজেন। তো তাহলে পরে এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যেটা আসে সেটা হলো 0.01 into 0.21। সো এখান থেকে আমরা পাচ্ছি হলো 2.1 into 10 to the power -3 atmosphere। সো এই হলো আমাদের গিভেন কন্ডিশনের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা কিউ যদি বের করতে চাই, কিউ হলো জাস্ট কে এর উল্টাটা। কে আমরা পেয়েছিলাম হলো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এটার √/, এবং এটা এখন হবে হলো অ্যাকচুয়াল কন্ডিশনে, এবং তাহলে এটা আসতেছে 2.1 into 10 to the power -3 atmosphere যদি ধরি, তাহলে √/, যদি করি আমরা এটা পাচ্ছি হলো 0.05 atmosphere
টু দি পাওয়ার হাফ। সো এখন আমরা কিউ বাই কে তাহলে আমরা পাচ্ছি কিউ হলো 0.01 0.05 এবং কে ভ্যালু পাওয়া গেছিল 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার -26। সো এখান থেকে আমরা একটা ভ্যালু পাই হলো 2.63 ইন্টু 10 টু দি পাওয়ার 24। সো আমরা এখানে বলেছিলাম ডিসিশন মেকিং কতগুলো সেন্টেন্স আমাদের ইনক্লুড করতে হয়। সো দিস ইজ আওয়ার ফার্স্ট সেন্টেন্স, কিউ বাই কে সমান সমান পেলাম। এখন আমাদের বলতে হবে যে কিউ বাই কে ইজ পজিটিভ, thus delta z is not delta z is positive. So reaction could not occur. অতএব ম্যাগনেসিয়াম ক্রুসিবল would not decompose at the given condition. সো আমাদের এখানে বেসিক্যালি ডিসিশন মেকিং এর সময় তিনটা পয়েন্ট আসতেছে। এক নম্বর পয়েন্ট হলো কিউ বাই কে পজিটিভ, ঠিক আছে, সো ডেল্টা জি না পজিটিভ। 2 নম্বর কন্ডিশন রিঅ্যাকশন হবে না। 3 নম্বর কন্ডিশন হলো অ্যাকচুয়ালি যা জানতে চেয়েছে সেটা। সো এই তিনটা লাইন আমাদের এখানে ইনক্লুড করতে হবে। ওকে, সো সেকেন্ড কোশ্চেনটা মোটামুটি দেখতে একই রকমের। ডিউরিং দ্য প্রোডাকশন অফ স্টেনলেস স্টিল, valuable chromium is lost due to oxidation with the dissolved oxygen in molten steel. For this reason, alloying is done under vacuum. So, when stainless steel add kora hoy, তখন vacuum apply kora hoy bola hocche. What vacuum must be applied to prevent any loss of chromium at the steel baking temperature of 1600 degrees centigrade? ঠিক আছে, সো এখানে রিঅ্যাকশনটা দেওয়া হয়েছে ক্রোমিয়াম অক্সাইড রিঅ্যাক্ট করে ক্রোমিয়াম অক্সাইড ফর্ম করে Cr2O3, তার ডেল্টা জি দেওয়া আছে। এখন বলেছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রিঅ্যাকশনটা না হইতে চাই, আমরা যদি এটাকে না করতে দিতে চাই, তাহলে পরে ভ্যাকুয়াম কত অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে কে ভ্যালুটা বের করি, আগে ডেল্টা জি বের করতে হবে। সো অ্যাট 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, 1600 সেন্টিগ্রেড মানে হলো 1873 কে, ডেল্টা জি নট সমান সমান জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালু বসালে আমরা পাবো 1607280 ক্যালোরি জুলস পার মোল। সো আমরা এখান থেকে কে পাচ্ছি হলো এক্সপোনেনশিয়াল অফ, এখানে বাই দ্য ওয়ে দুইটাই মাইনাস, এখানেও মাইনাস হবে, এটা মাইনাস, সো এখানে মাইনাস মাইনাস এটা আলটিমেটলি প্লাস হয়ে গেল 1607280 joules per mole, 8.314 joules mole K into 1873 K, এটা সমান সমান আসে হলো 6.70 into 10 to the power 44। ঠিক আছে, এখন কে পাওয়া গেল। এখন এটাকে যদি আমরা এখন কে ভ্যালুটা বের করি, তাহলে আমরা পাচ্ছি হলো অ্যাক্টিভিটি অফ Cr2O3 আর নিচে আসবে হলো অ্যাক্টিভিটি অফ ক্রোমিয়ামের স্কোয়ার আর পার্শিয়াল প্রেসার অক্সিজেনের 3/2, এবং এটাকে অ্যাপ্রক্সিমেটলি এটাকে 1 কনসিডার করে আমরা পাই হলো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 3/2 is equal to 6.7 into 10 to the power 44। সেখান থেকে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যেটা আসে সেটা হলো 1.31 into 10 to the power -30 atmosphere। সো এখন তাহলে আমাদের এইখানে যে অক্সিজেন যেটা আছে সেই অক্সিজেনের ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার হলো 1.31 - 30। সো তার মানে এই রিঅ্যাকশনটা যদি ডান দিকে ক্যারিড আউট হইতে হয়, তাহলে এই যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আছে তার চেয়ে বেশি থাকতে হবে,
তার চেয়ে বেশি থাকলেই রিঅ্যাকশনটা ডান দিকে ক্যারিড আউট হবে, এটাকে কমিয়ে ইকুইলিব্রিয়াম কম্পোজিশনে আনার জন্য। সুতরাং তাহলে আমাদের কন্ডিশন যেটা বলা আছে, হোয়াট ভ্যাকুয়াম মাস্ট বি অ্যাপ্লাই, তার মানে হলো এখানে যে এই যে ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার অক্সিজেন যেটা বের করলাম তার চেয়ে কম হইতে হবে। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম পার্শিয়াল প্রেসার আমরা ইউজ করতে পারি। সো এই ভ্যাকুয়াম আনসার যেটা হবে, এই ভ্যাকুয়াম অফ at least 1.31 into 10 to the power -30 atmosphere should be applied. Should be applied to prevent any loss of chromium. Yes, at the given condition. Given condition মানে এখানে শুধু টেম্পারেচারের কথা বলা আছে, at the given temperature. So এই হলো আমাদের এই অঙ্কটা। তার মানে ভ্যাকুয়াম at least 1.31, যদি এর চেয়ে বেশি দেই, এর চেয়ে বেশি অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এর চেয়ে কম যদি হয় তাহলে পরেই অক্সিজেন পার্শিয়াল প্রেসার এর চেয়ে বেড়ে যাবে, সুতরাং রিঅ্যাকশনটা ডান দিকে ক্যারিড আউট হবে, ক্রোমিয়াম অক্সিডাইজ হয়ে লস হবে। তো এখান থেকে ওই একটা জিনিস একটু খেয়াল করো যে 10 to the power -3, 10 to the power -30, so this is a very high value, সুতরাং এই হাই ভ্যালুর ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা very difficult. As a result, we expect a lot of chromium oxidation or chromium loss. Okay, এখানে আরেকটা কোশ্চেন আছে, the standard free energy of formation of cuprous oxide and cupric oxide given condition দেওয়া আছে, রিঅ্যাকশন দেওয়া আছে, রিঅ্যাকশন সো প্রতিটা রিঅ্যাকশনের জন্য ফ্রি এনার্জি দেওয়া আছে। একটা হলো cuprous oxide Cu2O, আর একটা হলো cupric oxide CuO। এখন বলা হচ্ছে determine which oxide is formed যখন অক্সিজেন এর 20 মিলিমিটার Hg প্রেসার এবং 900 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করা হচ্ছে। সো কপারের উপর দিয়ে যদি আমি অক্সিজেন 20 মিলিমিটার Hg তে অ্যাপ্লাই করি at 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কোন কপার অক্সাইডটা ফর্ম করবে? তো এটা আমরা কয়েকটা রাস্তা ইমাজিন করতে পারি। একটা রাস্তা হলো আমরা ডেলটা নট ক্যালকুলেট করি, টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, ডেলটা নট ক্যালকুলেট করে আমরা এখান থেকে কে বের করব, ঠিক আছে। তারপরে এখানে কিউ দেওয়া আছে, সো দিস কিউ, সো আমরা কিউ বাই কে ক্যালকুলেট করব। সো দুইটা রিঅ্যাকশনের জন্য আলাদা আলাদা কিউ বাই ক্যালকুলেট করে আমরা দেখবো এটা একের সাথে সম্পর্কটা কি। যদি একের চেয়ে ছোট হয় তাহলে আমরা বলবো যে ডেল্টা জি পজিটিভ হবে, সো রিঅ্যাকশন ক্যারিড আউট হবে। এখন দুইটাই যদি ডেল্টা জি নেগেটিভ হয়, হলে পরে দুইটা রিঅ্যাকশনই ক্যারিড আউট হবে। এখন আমরা তর্কের খাতিরে বলতে পারি বা লজিক্যালি বলতে পারি, যেটা বেশি ডেল্টা জি মোর নেগেটিভ হবে সেই রিঅ্যাকশনটা বেশি হবে। সুতরাং আমরা ধরে নিতে পারি, মনে করো যদি কপার অক্সাইড ডেল্টা জি বেশি নেগেটিভ হয় এটার চেয়ে, তাহলে আমরা বলতে পারি যে কপার অক্সাইডটা ফর্ম করবে, যেহেতু এটা ডেল্টা জি মোর নেগেটিভ। সো এটা একটা ওয়ে হতে পারে, কিন্তু বেস্ট সলিউশন যেটা হতে পারে, আমরা এই দুইটা রিঅ্যাকশন মিলে একটা রিঅ্যাকশন ক্যারি আউট করতে পারি, এবং একটা রিঅ্যাকশনের দুই পাশে থাকবে দুইটা অক্সাইড, এবং তারপরে আমরা দেখবো এই রিঅ্যাকশনটা একটা গিভেন কন্ডিশন কোন দিকে যায়, বাদিকে যায় না ডান দিকে যায়। যদি বাদিকে যায় তাহলে বাদিকের অক্সাইডটা ফর্ম করবে, ডান দিকে অক্সাইড ফর্ম করবে, ঠিক আছে। সো আমার মনে হয় এটা হলো দ্য বেস্ট সলিউশন, কারণ উপরটার মধ্যে অলওয়েজ অ্যাম্বিগুইটি থেকে যাচ্ছে। সো তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে কন্ডিশনটা দেওয়া আছে Cu2O, এটা আছে 2 কপার প্লাস হাফ অক্সাইড। তো এটার জন্য ডেল্টা জি ভ্যালু যেটা দেওয়া আছে সেটা তো একটা আছে, আর আমরা এটাকে উল্টে দেই, এবং এখানে রিঅ্যাকশনটা দুই পাশে নিলে পরে খেয়াল করতে হবে অক্সিজেন যেন থাকে, কারণ এখানে আমাদের অক্সিজেনের এটা কিউটা অ্যাপ্লাই করতে হবে, সুতরাং কে এর ফর্মুলার মধ্যে অক্সিজেন থাকতে হবে। সো আমরা এইটাকে 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ করলে তাহলে কপার কাটা যাবে কিন্তু অক্সিজেন থেকে যাবে। সো এটাকে আমরা 2 দিয়ে গুণ করব এবং উল্টে দিব। সো আমরা এখানে তাহলে আলটিমেটলি আছে টুয়াইস কপার প্লাস অক্সিজেন গ্যাস
is equal to twice CU। এটার জন্য ডেল্টা জিটা আমরা লিখে দিচ্ছি 2 দিয়ে গুণ করার জন্য। সো এখানে মাইনাস হবে, 2 দিয়ে গুণ হবে, এখানে ভিতরে যা আছে তাই, এখানে ভিতরে যা আছে পুরো জিনিসটা এখানে বসবে, আর এখানে যা আছে তাই। তো এই হলো আমাদের ইকুয়েশনটা চেঞ্জ করলাম। এখন এটাকে যদি আমি মাইনাস করি তাহলে আমরা আলটিমেটলি এই কপার কপার কাটা যাবে, আমরা এখানে পাবো হলো Cu2O, এখানে অক্সিজেন পুরাটা, এখানে হাফটা, আমরা এখানে হাফ থাকবে, এবং এখানে পাবো আমরা টুয়াইস Cu, এবং এটার জন্য একটা ডেল্টা জি আমরা পাবো। যদি এটাকে 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে আমরা ডেল্টা জি 1 মাইনাস ডেল্টা জি 2, অথবা এটাকে যদি 2 ধরি, এটাকে যদি 1 ধরি, তাহলে আমরা এটাকে বলবো টুয়াইস ডেল্টা জি 2। ঠিক আছে, মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। সো আলটিমেটলি আমরা এই রিঅ্যাকশনটার জন্য যদি ফাইনালি ডেল্টা জি ক্যালকুলেট করি, ইকুয়েশনটা কত আসে সেটা আমি একটু লিখে দিই, তাহলে মনে হবে বেটার হয়। সো delta Z naught equal to minus 34950 minus 6.10 T log T, তারপরে প্লাস 44.3 T ক্যালোরি পার মোল। তো এই হলো আমাদের ডেল্টা জি পাওয়া গেল। এখন এখান থেকে at 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হলো 11.73 কেলভিন, সেখান থেকে ডেল্টা জি নট পাওয়া যায় হলো -4947.85 ক্যালোরি পার মোল। সো কে ভ্যালু আসে যেটা, সেটা হলো এক্সপোনেনশিয়াল অফ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 4947.85 ক্যালোরি পার মোল, আর নিচে আসতেছে হলো ক্যালোরি যেহেতু আছে 1.987 ক্যালোরি মোল কে ইনটু টেম্পারেচার 1173 কেলভিন, এটা উপরে আসে হলো 8.35। So K পাওয়া গেল 8.35। এখন K এর ভ্যালুটা অ্যাকর্ডিং টু দিস রিঅ্যাকশন হবে অ্যাক্টিভিটি কপার অক্সাইড স্কয়ার ডিভাইডেড বাই কিউপ্রাস অক্সাইড আর পার্শিয়াল প্রেশার। সো আমরা তাহলে পেতে পারি K সমান সমান অ্যাক্টিভিটি CuO স্কয়ার, অ্যাক্টিভিটি Cu2O একটা হলো পার্শিয়াল প্রেশার অক্সিজেনের হাফ, এবং এটা পাওয়া গেল 8.35। So approximately তাহলে 1 by partial pressure oxygen divided half, এটা হলো আমাদের আলটিমেটলি K ভ্যালু আসতেছে। সো Q যেটা আসবে সেটা হলো এই রেশিওটাই অ্যাকচুয়াল কন্ডিশনে, এবং অ্যাকচুয়াল কন্ডিশনে বলা হয়েছে হলো 20 মিলিমিটার Hg, তাই তো? সো তাহলে 20 মিলিমিটার Hg যদি হয়, এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। সো 1 অ্যাটমসফিয়ার, আর এটা হলো 760 মিলিমিটার। এবং এই পুরাটার সেখান থেকে কিউ আসে হলো 6.16, এবং ইউনিট আসে হলো অ্যাটমসফিয়ার মাইনাস হাফ, যেহেতু নিচে আছে। সো তাহলে আমরা আলটিমেটলি পাইলাম কিউ বাই কে আসতেছে এখানে 6.16, আর নিচে হলো 8.35, which is less than 1। তার মানে delta Z is negative. So reaction would not occur না, sorry, reaction would occur বা will occur বলি, যেহেতু reaction will occur, আমাদের রিঅ্যাকশনটা ছিল হলো Cu2O
plus half oxygen is equal to CuO. So যেহেতু রিঅ্যাকশনটা হবে, অতএব CuO will form. So আমরা যদি কপারের মধ্যে 20 মিলিমিটার Hg অক্সিজেন প্রেসারে যদি 900 ডিগ্রিতে অক্সিজেন ফ্লো করাই, তাহলে পরে কপার অক্সাইড ফর্ম করবে, নট কিউপ্রাস অক্সাইড। সো আরেকটা অঙ্ক দেখি, এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এট অল নট ডিফিকাল্ট। এখানে বলেছে কম্পিউট দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন অ্যান অ্যাটমসফিয়ার that is equilibrated at 700 degrees centigrade with zinc oxide and a gold zinc alloy with mole fraction of zinc is equal to 0.005. Assume Henry's law constant for this dilute solution is 8.5 at 700 degrees centigrade. Use K is equal to R. Okay. So এখন আমাদের ফার্স্টলি রিঅ্যাকশনটা যদি চেক করি, তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে গোল্ড জিঙ্ক অ্যালয়ের একটা ইকুইলিব্রিয়াম আছে। তার মানে বেসিক্যালি এই জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইডের একটা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? সো জিঙ্ক অক্সাইডের সাথে জিঙ্কের ইকুইলিব্রিয়াম আমরা যদি ধরি, লেটস সে নিচে জিঙ্ক সলিড প্লাস অক্সিজেন যদি ধরি, হাফ অক্সিজেন ইজ ইকুয়াল টু জিঙ্ক অক্সাইড। তো এই হলো আমাদের রিঅ্যাকশন এবং তার জন্য কে ভ্যালু দেওয়া আছে। এখন এটার কে আসতেছে হলো উপরে হলো অ্যাক্টিভিটি জিঙ্ক অক্সাইড, অ্যাক্টিভিটি জিঙ্ক এন্ড পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হাফ। এখন এই অ্যাক্টিভিটি অফ জিঙ্ক এটা বের করার জন্যই উপরে এই যত কথাগুলো বলা হতো, অ্যাসিউম দ্য হেনরিজ ল কনস্ট্যান্ট, ডাইলিউট সলিউশন। সো যেহেতু ডাইলিউট সলিউশন আছে, হেনরিজ ল কনস্ট্যান্ট আছে এবং মোল ফ্র্যাকশন দেওয়া আছে, সো আমাদের হেনরিজ লজের দুইটা ফর্মুলা জানা আছে। একটা হলো ইন টার্মস অফ এইচ, এইচ ইজ ইকুয়াল টু এফ, এইচ কে ইজ ইকুয়াল টু এফ কে ইনটু ওয়েট পার্সেন্ট কে। সো যেহেতু ওয়েট পার্সেন্ট দেওয়া নাই, সুতরাং আমাদের ডাইলিউট সলিউশন নিতে হবে অ্যাক্টিভিটি এর রেসপেক্টে, এবং যেহেতু এটা ডাইলিউট সলিউশন, সুতরাং এ কে আমরা জানি গামা নট কে, গামা নট কে ইনটু এক্স কে। অর্ডিনারি সলিউশন যদি হইতো তাহলে আমরা বলতাম এ কে ইজ ইকুয়াল টু গামা কে ইনটু এক্স কে। এটা ছিল আমাদের অর্ডিনারি সলিউশনের বেলায়, এনি সলিউশনের বেলায়। এটা হলো ডাইলিউট সলিউশনের জন্য। তো এখন এইটাকে আমরা বলেছিলাম হেনরিজ ল কনস্ট্যান্ট ইন রাউলটিয়ান স্কেল, যে ভ্যালুটা এখানে দেওয়া আছে 8.5। সো তাহলে আমরা এখান থেকে যদি এ ক্যালকুলেট করি, এ অফ জিঙ্ক উড বি ইকুয়াল টু তাহলে গামা নট জিঙ্ক ইনটু এক্স জিঙ্ক। এখানে দেওয়া আছে 8.5 ইনটু এক্স জিঙ্ক দেওয়া আছে হলো 0.005। সো আলটিমেটলি আমরা এখান থেকে অ্যাক্টিভিটি পাচ্ছি হলো 0.0425। সো এখান থেকে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বের করতে বলেছে, কে ভ্যালু হলো 7.0 ইনটু 10⁻26। সো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এই ভ্যালুটা আসে যেটা, সেটা হলো 7.0 10⁻26 ইনটু অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আসতেছে 0.0425, এবং এই পুরাটা এটা কি হবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, এবং এটা করতে গেলে স্কোয়ার আসবে, -2। ঠিক আছে? সো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি যে ভ্যালুটা আসে সেটা হলো 1.13 into 10⁻51 atmosphere. ঠিক আছে? ভেরি সিম্পল। লাস্টলি একটা অঙ্ক, ফাইনালি আমরা আরেকটা বলেছিলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা ছিল যে কত দূর পর্যন্ত রিঅ্যাকশন ক্যারিড আউট হয় এবং ইকুইলিব্রিয়াম ফ্র্যাকশন কত। এখানে আমরা শুধু কত দূর পর্যন্ত যাবে সেটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। The commercial ammonia is produced by the reaction half nitrogen, so half nitrogen 3/2 হাইড্রোজেন এটা অ্যামোনিয়া ফর্ম করছে, এবং তার জন্য ডেল্টা জি ভ্যালু দেওয়া আছে, delta Z naught value does. So determine the maximum possible conversion rate is ammonia of ammonia stoichiometric quantity gas used 400 degree centigrade 30 atmosphere pressure. So as usual আমরা প্রথমে যেটা করব delta Z naught বের করব 400 ডিগ্রি মানে 673 ডিগ্রি সেন্টিগ্রেড।
জাস্ট ফর্মুলার মধ্যে যদি ভ্যালুগুলো বসাই তাহলে এটা আসবে হলো 6162.87 ইউনিট দেওয়া আছে ক্যালোরি, সো ক্যালোরি পার মোল। সো আমরা কে যদি বের করি exponential of minus 6162.87 calorie per mole আর নিচে আসতেছে 1.987 calorie mole K into 673. So এটা বের করলে পরে আমরা পাই হলো 0.01. So এই হলো আমাদের K. So এখন let us say so let the degree of conversion is equal to A. তাহলে আমরা যদি এখানে একটা টেবিল ফর্ম করি, টেবিলের মধ্যে আমাদের প্রথমে থাকবে হলো নাইট্রোজেনে গেল, উপরে যাবে হলো হাইড্রোজেন, এরপরে যাবে হলো অ্যামোনিয়া এবং তারপরে টোটাল। সো হলো আমাদের রো গেল, এখানে ভ্যালুগুলো যদি বসাই তাহলে এখানে আসবে হলো নাইট্রোজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো অ্যামোনিয়া। এখানে আমরা টোটাল বের করব। সো বিফোর রিঅ্যাকশন number of mole before reaction, এটা হলো বিফোর মোল আছে, এটা হলো হাফ, সো এটা হলো 0.5 আর এটা হলো 3/2 মানে 1.5, অ্যামোনিয়া 0 হবে, সো 2 এক ইকুইলিব্রিয়াম যদি বের করি তাহলে এখানে আসবে হলো ডিগ্রি অফ কনভার্সন যদি A বলা আছে, সুতরাং 0.5 1 মাইনাস এটা হবে 1.5 1 মাইনাস আর এটা হবে হলো আমরা দেখতেছি এখানে 1 মোল হচ্ছে, 1 মোল হলে পরে এই সব যোগ যদি করি তাহলে 0.5 আর এটা 1.5 হলো 2, সো 2 আর এখানে -2A + 1A, তাহলে এটা হচ্ছে হলো -A। সো এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম কম্পোজিট মোল ফ্র্যাকশন, সরি ইকুইলিব্রিয়াম নাম্বার অফ মোল। সো ইকুইলিব্রিয়াম মোল ফ্র্যাকশন যদি বের করতে চাই এখানে x নাইট্রোজেন আসতেছে হলো 0.5 1 - A আর টোটাল হলো 2 - A। এখানে আসতেছে x হাইড্রোজেন 1.5 1 - A 2 - A আর এখানে অ্যামোনিয়ার জন্য আসতেছে হলো x NH3, এটা হলো A, so A by 2 - A। So this is the equilibrium mole fraction আমরা পেলাম। এখন let us consider that যেহেতু আমাদের মোল ফ্র্যাকশন আছে, সো আমরা এটাকে যদি পার্শিয়াল প্রেসার এবং যদি আইডিয়াল কেস সিনারিও যদি ধরি তাহলে আমরা পাবো হলো partial pressure of nitrogen would be equal to number of moles of nitrogen divided by total number of mole. So there is the formula into total pressure. So এইটা আমরা পাচ্ছি হলো মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন প্রেসার। সো এই মোল ফ্র্যাকশনটা আমরা পেয়েছিলাম হলো 0.5 1 - A 2 - A। তো এটাকে আমরা রাফলি বলতে পারি পি আছে একটা, সো এটা হলো 1 - A into P 2 into 2 - partial pressure of hydrogen যদি বের করি exactly same ওয়েতে মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন into P এবং সেটা আসবে হলো মোল ফ্র্যাকশন আমরা পেয়েছিলাম হলো 1.5 1 - A into P 2 - A এবং সেটা সমান সমান হবে হলো 1.5 মানে 3/2, so 3 1 - A into P
নিচে আসতেছে 2 × 2 - a। আর ফাইনালি অ্যামোনিয়া যেটা আসতেছে সেটা হলো x অ্যামোনিয়া, সেটা ছিল a বাই -a, এখন এরকম হবে p। সো এই হলো আমাদের ফর্মুলা গেল সব। এখন কে যদি বের করি, কে এর মধ্যে আমাদের ভ্যালু ছিল হলো পাশের উপরে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া হলো, ওকে একটু লিখে দিই আগে, পার্শিয়াল প্রেসার অফ NH3, নিচে ছিল হলো নাইট্রোজেনের হাফ ছিল, তো পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন এটা হাফ, আর পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এটা ছিল 3/2। এখন যদি আমরা এটা বসি, প্রথম উপরটা ধরি, উপরটা হলো এটা, সো AP2 - a, সো এটা হলো একটা। এরপরে যদি এটা ধরি, এটা নিচে আছে, সো এটা যদি আমরা এটা কনসিডার করি, এটাকে উল্টে দেই, তাহলে ঠিক হয়ে গেল। 2 × 2 - a, আর নিচে হলো 1 - a × p, এবং সেটা পাওয়ার হবে হলো আর এটা হলো 3 উল্টে যাবে, 2 × 2 - a × p, সরি এটা নিচে 2 - a, 3 × 1 - a × p, এবং এইটা পাওয়ার হবে হলো 3/3। এবং কে এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম হলো 0.01। এখানে আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে ফার্স্টলি এ আর কোথাও নাই, সো এ আসলো। পিটা একটু দেখি, উপরে একটা পি আছে আর নিচে এখানে হাফ এবং 3/2, তার মানে দুইটা পি। তো নিচে পি স্কোয়ার, উপরে হলো পি, তার মানে নিচে পি চলে গেল, ঠিক আছে, ওকে গেল। 2 - এখানে একটা আছে, এখানে একটা হাফ, এখানে স্কোয়ার, সো তার মানে 2 - এর উপরে যাবে, 2 - 2, এখানে একটা, এখানে হাফ, দেড়টা, তার মানে এটা হলো 4টা, তার মানে এটা হলো 4। আর 1 - a এটা আর কোথাও নাই, সো এখানে একটা, এখানে দেড়টা, সো স্কোয়ার হবে 1 - a স্কোয়ার। পি কথা বলেছিলাম, পি নিচে দুইটা আছে, উপরে একটা আছে, সেখানে হবে পি। তো এই হলো আমাদের ভ্যালু, এবং এটা আলটিমেটলি 0.03 আছে একটা। তো এখানে আছে 3/3, তার মানে এটা হলো 3√3, এখানে পাওয়ার 1 আর একটা হাফ, 3√3। সবকিছু মিলিয়ে আমরা যদি এটাকে চেঞ্জ করি, তাহলে আমাদের আসবে হলো 1.39 a স্কোয়ার মাইনাস 2.78 a প্লাস 0.39 is equal to 0। সেখান থেকে আমরা এ বের করতে পারি, এবার ভ্যালুটা আসে হলো 0.1518। খেয়াল করে দেখো, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা যেটা আসে সেটা হলো a is equal to মাইনাস বি, তাই না? মাইনাস বি হলো প্লাস 2.78, আর এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে 2.78 স্কোয়ার মাইনাস 4, এ হলো 1.39, সি হলো 0.39, আর নিচে হলো টুয়াইস ইন্টু 1.39। আলটিমেটলি এই ভিতরে যে ভ্যালুটা আছে এটা একটা পজিটিভ ভ্যালু আসে। তো এখানে এইটা প্লাস এইটা মিলে দুইটা আসতেছে, একটা হলো মাইনাস দিয়ে একটা ক্যালকুলেট করা, আর একটা প্লাস দিয়ে ক্যালকুলেট করা। প্লাস দিয়ে ক্যালকুলেট করলে পরে উপরে ভ্যালুটা 5-এর উপরে আসে, ঠিক আছে, মোর দ্যান 5। সো আলটিমেটলি এর ভ্যালুটা আসে 1 পয়েন্ট সামথিং, বা সোজা কথা এর ভ্যালু 1-এর চেয়ে বড় আসে, এবং 1-এর চেয়ে বড় এ কখনোই হইতে পারে না, আমরা জানি। এ হলো টোটাল এক্সটেন্ট অফ ডিকম্পোজিশন, ইট ক্যান বি ম্যাক্সিমাম অফ 100%। একের চেয়ে বড় হওয়া মানে 100%-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এখানে প্লাস এটা কনসিডার না করে বেসিক্যালি এটা মাইনাস করব। সেই জন্য আমরা একটা ভ্যালু এখানে লিখেছি অনলি 1.1518 করছে। সো এই পাওয়া গেল। অতএব আমাদের কনভার্সন রেট বা ম্যাক্সিমাম কনভার্সন রেট যদি বলি, ম্যাক্সিমাম পসিবল rate is 15.18%. So
এই হলো আমাদের এক্সটেন্ডেড ডিকম্পোজিশন। আরেকটা পার্ট এখানে দেওয়া হয় নাই, সেটা হলো যে যদি বলা হতো যে ফাইন্ড ইকুইলিব্রিয়াম কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সচার বের করো, সেটা বের করতে গেলে পরে তাহলে এই যে আমাদের মোল ফ্র্যাকশন যেগুলো ছিল xn2, সো এই যে ভ্যালুটা, এই প্রতিটা বেলায় এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে p বাদ দিয়ে। যেহেতু আমরা a বের করেছি, সো আমরা ইজিলি এই ভ্যালুটা বের করতে পারবো। তো এই তিনটা যদি ভ্যালু আমরা a দিয়ে বের করি তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ডিকম্পোজিশন পাওয়া যাবে। সো এই হলো আমাদের আজকের প্রবলেম। আজকে যেটা আছে আমরা যদি সরিয়ে ফেলাই, সো অঙ্ক রিলেটেড যেগুলো আছে সবগুলোই আমরা যেটা বলেছি যে কে এবং ডেল্টা জি নট রিলেটেড একটা ইকুয়েশন, যেখানে জি দেওয়া থাকবে সেখান থেকে কে বের করতে হবে, অথবা সরাসরি কে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেখান থেকে কে জানা হবে এবং কে এর রেশিও থেকে কিউ বের করতে হবে ইউজিং দ্য গিভেন কন্ডিশন, এবং তারপরে কিউ বাই কে ইউজ করে ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অ্যাপ্লাই করে আমাদের ডিসিশন মেকিং করতে হবে whether reaction would be possible or not possible, ঠিক আছে। এবং ইকুইলিব্রিয়াম এক্সটেন্ট যদি বের করি তাহলে কেমিস্ট্রি অ্যাপ্লাই করে আমরা এক্সটেন্ট অফ ডিকম্পোজিশন একটা ধরবো, এবং সেখান থেকে ইকুইলিব্রিয়াম কম্পোজিশনের মোল ফ্র্যাকশন গুলো বের করে সেখান থেকে কে এর মধ্যে বসিয়ে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করবো, এবং সেখান থেকে এ বের করতে হবে। এগুলো মোল ফ্র্যাকশনের মধ্যে বসিয়ে নিয়ে ইকুইলিব্রিয়াম মোল ফ্র্যাকশন বের করতে হবে। তো এই হলো আমাদের চ্যাপ্টার 8 এর মধ্যে প্রবলেম। তো কোনো সমস্যা আছে, কোনো জায়গায় কনফিউশনের ব্যাপার আছে? না স্যার। ওকে, যদি তাহলে এটা সমস্যা না থাকে তাহলে আমাদের চ্যাপ্টার 8 শেষ হয়ে গেল। আমাদের এখন ছোট ছোট দুটো চ্যাপ্টার আছে, একটা হলো সারফেস এনার্জি রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন থার্মোডাইনামিক্স ইন ইন্টারফেস, এবং আরেকটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটা অ্যানাদার ভাস্ট সাবজেক্ট পার্ট অফ দ্য থার্মোডাইনামিক্স। আমরা এখান থেকে খুব বেসিক কয়েকটা কনসেপ্ট আমরা ডিসকাস করবো, এবং ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কিভাবে ডিল করে সেটা নিয়ে আলাপ করব। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। স্যার আপনার লাস্টের স্লাইডগুলো স্যার মেবি স্যার দেন নাই স্যার। স্যার নেক্সট সিরিজটা কি স্যার আমাদের এই চ্যাপ্টার 8 এর উপরে নেবেন নাকি অন্য কোনো চ্যাপ্টার? এখনো ডিসাইড করে নেই, হতে পারে চ্যাপ্টার 8 এর উপরে হতে পারে, ঠিক আছে।